শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়েছে শিক্ষার্থীর শিক্ষণ মান যাচাই এবং সেই ক্ষেত্রে শিক্ষণ মান যাচাইয়ের জন্য যে টুলস নির্ধারণ করা হয়েছে সেই টুলসের পরিচিতি এবং আমরা কিভাবে সেই শিক্ষার্থীর শিক্ষণ মান যাচাই করব, রেকর্ড সংরক্ষণ করব তাই দেখাবো আজকের ভিডিওতে। তার কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি যে বিষয়টা নিয়ে শুরু করব তা হচ্ছে বাংলা প্রত্যেকটি ক্লাসের জন্যই পৃথক পৃথক মূল্যায়ন টুলস থাকলেও নিয়মগুলো একই রকম, অর্থাৎ প্রথম শ্রেণীর টুলস যেরকম তৈরি করা হয়েছে ঠিক একই ধারাবাহিকতায় অর্থাৎ শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা অনুসারে পঞ্চম শ্রেণীর টুলসও তৈরি করা হচ্ছে। আমরা এখন দেখি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের টুলসটি কীরকম তৈরি করা হচ্ছে। আমি প্রতি শ্রেণীতে একটি বিষয়ের টুলস এবং একটি বিষয়ের শিক্ষক মান যাচাই নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব। দেখেন, এই যে শিক্ষার্থীর শিক্ষণ মান যাচাই 2025 অর্থাৎ শ্রেণী তৃতীয় বিষয় বাংলা। এক্ষেত্রে প্রথমেই শিক্ষার্থীর যে বিদ্যালয়ের নাম লিখতে হবে, তারপর শিক্ষার্থীর নাম, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, টিক চিহ্ন দিতে হবে, তারপর রোল নম্বর এবং শাখা দিতে হবে। এখানে লক্ষ্য করেন বলা হচ্ছে কি নামগুলো পরে সঠিকটিতে গুল চিহ্ন দাও, অর্থাৎ এখানে দেখেন পাখির নামগুলো গুল চিহ্ন করতে হবে, অর্থাৎ গরু আছে, কাক আছে, যেগুলো পাখির নাম সেগুলোতে যেখানে দেওয়া আছে সেখানে গুল গড় করতে হবে। অর্থাৎ এখানে যে পাখির নাম আছে সেই পাখির নাম যেগুলি সেগুলোতে গুল চিহ্ন দিতে হবে। তারপর এখানে ডানে বলছে সবজির নামের গড়গুলোতে গুল চিহ্ন দিতে হবে, যেমন পটল হলে পটল, তারপর কাটল যদি হয় কাঁঠালও দিবে, যদি না হয় তাহলে আর দিবে না। এভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। তারপর এখানে যুক্তবর্ণ আছে, কোন বর্ণ আছে, যেমন রাষ্ট্র, এই যে মদিনা শয় টয়রপলা, এখানে কোনটি সঠিক সে তাতে গোল চিহ্ন দিতে হবে। ঠিক একইভাবে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পেজও বিভিন্ন ধরনের নির্দেশনা আছে। তারপর এই নির্দেশনার আলোকেই চলে আসছে আমাদের শিক্ষার্থীর যে রেকর্ডটা, আমরা এই রেকর্ড ফর্মটা কিভাবে এখানে যাচাই করে আমরা মান লিখব। দেখেন, এক্ষেত্রে বলা হচ্ছে শিক্ষার্থীর শিক্ষণ অবস্থা যাচাই রেকর্ড সংরক্ষণ 2025 শ্রেণী তৃতীয় বিষয় বাংলা। বিদ্যালয়ের নাম, শিক্ষকের নাম, অর্থাৎ যে শিক্ষক এটার মূল্যায়ন করবে সেই শিক্ষকের নাম, তারপরে যাচাইয়ের তারিখ। আমরা তারিখ তো অলরেডি জেনেই গেছি, আমাদের যে নির্ধারিত তারিখ দেওয়া আছে সেই তারিখটা আমরা এখানে উল্লেখ করবো, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ হলে 1 তারিখ, 2 তারিখ হলে 2 তারিখ। তারপরে এখানে শিক্ষার্থীর নাম থাকবে, তারপর বাংলা পঠন ও লিখন অবস্থান। দেখেন, বাংলা পঠন দক্ষতার ক্ষেত্রে কি আছে, বর্ণজ্ঞান আছে, ধ্বনি সচেতনতা আছে, তারপরে শব্দ ভাণ্ডার আছে, সাবলীলতা আছে, বোধগম্যতা আছে, অনুসিদ্ধান্ত আছে, সঠিক প্রবাহ আছে, তারপরে সঠিক আকৃতি, সমান্তরাল, মাত্রা, বানান, বিরাম চিহ্ন এবং ব্যাকরণ জ্ঞান। এখন এই গুয়ারগুলোতে আমরা কি করব বা কি লিখব, তার জন্য আমরা দেখব বাংলা বিষয়ের যে নির্দেশনা আছে সেই নির্দেশনায় কি বলা হয়েছে। দেখেন কি বলা হচ্ছে, রেকর্ড সংরক্ষণ নিয়মাবলী 2025 বিষয় বাংলা। এক্ষেত্রে বলা হচ্ছে, দেখেন সাধারণ নির্দেশনা কি বলছে, শিক্ষার্থীর পড়া যাচাইয়ের ক্ষেত্রে বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দ ভাণ্ডার, সাবলীলতা, বোধগম্যতা বিষয়ে বিবেচনায় রাখবেন এবং শিক্ষার্থীদের লেখা মূল্যায়নের ক্ষেত্রে বানান, বিরাম চিহ্ন, ব্যাকরণগত ভুল পরিমাপ করবেন এবং প্রশ্নপত্রের আলোকে শিক্ষক প্রতিজন শিক্ষার্থীকে একক বিবেচনায় শিক্ষণ অবস্থা যাচাই করবে, অর্থাৎ একজন শিক্ষার্থী করে সেটা যাচাই করবে। এক্ষেত্রে একজন শিক্ষার্থীকে শিক্ষণ অবস্থা যাচাই করে প্রদত্ত চকে রেকর্ড লিপিবদ্ধ করবেন এবং নিরাময়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এই যে প্রদত্ত চক বলতে এই চকে আমাদের যে রেকর্ডটা সংরক্ষণ করতে হবে। তারপরে অতি উত্তম, শিক্ষার্থী নিজ শ্রেণীর সকল যোগ্যতা সফলভাবে অর্জন করতে পেরেছে এবং পরে অন্তর্নিহিতভাবে বুঝতে ও বলতে পারে। উত্তম, শিক্ষার্থী প্রায় প্রত্যাশিত সকল যোগ্যতা অর্জন করেছে এবং শ্রেণী উপযোগী যোগ্যতা অর্জন করেছে বা সাবলীলতা। চলতি মান, দেখেন নিজ শ্রেণীর উপযোগী ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে এবং শিক্ষকের আংশিক সহায়তা পারে। আর চলতি মানের নিচে শ্রেণী উপযোগী যোগ্যতা চেয়ে বেশ পিছিয়ে বা শিক্ষকের পূর্ণ সহায়তায় পড়তে পারে। এক্ষেত্রে এই যে 4টা ক্যাটাগরি করা হয়েছে, অতি উত্তম, যখন শিক্ষার্থী পড়ে তার সমস্ত যোগ্যতা সে বুঝতে পারে তখন হবে অতি উত্তম। আর যদি
সে নিয়োগের যোগ্যতা অর্জন করেছে এবং সেক্ষেত্রে সে সাবলীলভাবে পড়তে পারে কিন্তু বুঝতে পারে না, তাহলে তা হবে উত্তম। আবার যখন কোনো শিক্ষার্থী শিক্ষকের সহায়তায় পড়তে পারে বুঝতে পারে তখন সেটা হবে চলতি মান। আর যখন কোনো শিক্ষার্থী শিক্ষকের সহায়তা ছাড়া কোনো কিছুই করতে পারে না, অর্থাৎ তার কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন হয়নি, তখন সে হবে চলতি মানের নিচে। এই 4টা ক্যাটাগরিতে বলা হচ্ছে। এখন ধরেন এই যে বাংলা পঠন দক্ষতা, এই বাংলা পঠন দক্ষতা কি বলছে, বর্ণজ্ঞান বলতে কি বোঝানো হচ্ছে তা আপনারা এই নির্দেশনায় দেখতে পারবেন। দেখেন অক্ষর ও ধ্বনি সম্পর্কে বোঝাই হচ্ছে বর্ণজ্ঞান, অর্থাৎ তা দ্বারা অর্থাৎ বর্ণ গঠন করে, যেমন কা শব্দে ক এবং আ মিলিত উচ্চারণ শেখা, ধ্বনি সচেতনতা অর্থাৎ শব্দের ধ্বনির চেনা ইত্যাদি বুঝতে হবে। তারপরে শব্দ ভাণ্ডার অর্থাৎ শব্দের অর্থ জানা, সাবলীলতা নিরবিচ্ছিন্নভাবে বা যথাযথ গতি অনুসরণ করে শিক্ষার্থী পড়তে পারবে, কোথায় থামতে হবে তা বুঝতে পারাটাই হচ্ছে সাবলীলতা। বোধগম্যতা অর্থাৎ পাঠ্যবস্তু পড়ে যদি শিক্ষার্থী সে পাঠ্যবস্তু কি তা বুঝতে পারে তাহলে সেটাই হবে শিক্ষার্থীর বোধগম্যতা। যেমন মা বলা হলে মা কি একজন মহিলা যিনি সন্তানকে জন্ম দিয়েছেন তিনি হচ্ছেন মা। আবার গরু বললে শিক্ষার্থী বুঝতে হবে একটা প্রাণী যা আমরা গৃহে পালন করে থাকি। আবার অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত হচ্ছে অনুচ্ছেদ পড়ে বিশ্লেষণ বা অনুসিদ্ধান্ত গ্রহণ বা উপলব্ধি করতে, অর্থাৎ কোনো একটি অনুচ্ছেদ পড়ে যদি শিক্ষার্থী বুঝতে পারে, যেমন রুদ্রে না দৌড়ানো, সেটা পরে যদি শিক্ষার্থী বুঝতে পারে সিদ্ধান্ত নিতে পারে যে রুদ্রে তার দৌড়ানো উচিত নয়, তাহলেই তার অনুসিদ্ধান্ত যোগ্যতা অর্জন হয়েছে। আবার আছে লিখন দক্ষতা। লিখনের ক্ষেত্রে যখন সে শব্দ লিখবে বা বাক্য লিখবে বা বর্ণ লিখবে তার সঠিক প্রবাহ থাকবে, অর্থাৎ বর্ণটি কিভাবে লিখতে শুরু হয়েছে কিভাবে লেখাটা শেষ হবে সেটা হচ্ছে সঠিক প্রবাহ। তারপরে সঠিক আকৃতি, সমান্তরাল, মাত্রা, বানান ইত্যাদি বিষয় তাকে জানতে হবে এবং বিরাম চিহ্নের ব্যবহার সে বুঝতে পারে এবং কোথায় বসাতে হবে সেটা যদি বুঝতে পারে তাহলে বিরাম চিহ্নের সম্পর্কিত তার যোগ্যতা অর্জন হয়েছে। তারপর হচ্ছে বাক্য জ্ঞান। বাক্য জ্ঞানও শিক্ষার্থী বাক্য গঠন করার যোগ্যতা থাকতে হবে এবং বাক্য বোঝার সক্ষমতা থাকতে হবে, তাহলেই শিক্ষার্থীর বাক্য জ্ঞান অর্জন হয়েছে বলে ধরে নেওয়া হবে। তারপর হচ্ছে কোডিং নির্দেশনা, যে প্রশ্ন নম্বর প্রদত্তের ক্ষেত্রে কোডিং নির্দেশনা অনুসরণ করতে হবে। কীরকম কোডিং, যখন কোনো শিক্ষার্থী উত্তর না লিখলে নয়, অর্থাৎ যখন কোনো শিক্ষার্থী লিখবে না এক্ষেত্রে যেখানে লেখা আছে সেক্ষেত্রে এই ঘরে তাকে 9 লিখতে হবে। আবার যখন কোনো শিক্ষার্থী লিখলো, লিখার পরে তার উত্তর ভুল হলো সেক্ষেত্রে 0 দিতে হবে। আবার যখন কোনো শিক্ষার্থী অতি উত্তম হবে তখন তার জন্য নম্বর থাকবে এক্ষেত্রে 4। আবার যদি উত্তম হয় তাহলে তার জন্য এখানে কোড দিতে হবে 3। আর যদি চলতি মান হয় তাহলে এক্ষেত্রে কোড দিতে হবে তার 2। আর চলতি মানের নিচে হলে তার কোড দিতে হবে 1। এই হচ্ছে বাংলা কোডিং বা বাংলা চক আপনি কিভাবে পূরণ করবেন, শিক্ষার্থীর মান যাচাই করবেন। এবার আমরা দেখব বাংলার পরে ইংরেজি বিষয়। দেখেন ইংরেজির যে স্টুডেন্ট অ্যাসেসমেন্ট টুল দেওয়া আছে এই টুলস তো এইরকম। সেক্ষেত্রে বলছে লিসেন অ্যান্ড আনসার, হোয়াটস ইয়োর নেম, তারপরে হোয়াট ক্লাস আর ইউ ইন, এইরকম বিভিন্ন নির্দেশনা আছে কোথায় লিখতে হবে কোথায় পড়তে হবে, এইরকম নির্দেশনা আছে তার ইংরেজি টুলসে। এই টুলসকে বেস করে শিক্ষার্থীর মূল্যায়ন করতে হবে ইংরেজির ক্ষেত্রে। এখন দেখি এই ইংরেজি টুলসে কি কি আছে। দেখেন রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, এক্ষেত্রে শিক্ষার্থীকে দেখেন নাম্বারটা দেওয়া আছে কিন্তু ওয়ার্ডসে লিখতে হবে। আবার হয়েছে রাইট দ্য অর্ডিনাল নাম্বারস ইন ওয়ার্ক, এক্ষেত্রে তাকে এই যে 7th আছে কিভাবে 7th লিখবে সেটা আবার তাকে লিখতে হবে। তারপরে রাইট দ্য নাম্বারস অফ উইকডেজ, অর্থাৎ সপ্তাহের দিনগুলো তাকে এখানে লিখতে হবে। তাহলে দেখতে পারতেছি আমরা তার আছে স্পিকিং আছে, রিডিং আছে, রাইটিংও আছে। এক্ষেত্রে আবার মেক সেন্টেন্স করতে হবে। এই হচ্ছে তার 4th শ্রেণীর ইংরেজির টুলসটা। এখন দেখি তার যে চকটা আছে অর্থাৎ কি কি লিখবে না লিখবে। দেখেন স্টুডেন্টস অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড ক্লাস 4 ইংলিশ, এক্ষেত্রে তার যে টুলসটা ধরা হয়েছে সেক্ষেত্রে আপ টু এপ্রিল 2025 বিবেচনা করা হয়েছে। প্রথমে ক্লাস রুল থাকবে, তারপর স্টুডেন্টস নেম থাকবে, তারপর লিসেনিং অ্যান্ড স্পিকিং, এক্ষেত্রে লিসেন অ্যান্ড আনসার থাকবে, তারপরে রিডিং থাকবে, এ রিড অ্যালাউড টেক্সট, বি রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং আনসার কোয়েকশন, নাম্বার 3 দেখেন নাম্বার ইন ওয়ার্ডস 1 to 30, অর্ডিনাল নাম্বারস 1 to 10, নেম অফ উইকডেজ, তারপরে মেকিং সেন্টেন্স, ডেইলি রুটিন সেন্টেন্স 5 সেন্টেন্স। এই ঘরগুলা তাকে পূরণ করতে হবে তার অ্যাসেসমেন্ট থেকে। এখন এই ঘরগুলো আমরা কিভাবে
পূরণ করব, সেই ক্ষেত্রে তার যে ইনস্ট্রাকশন বা নির্দেশনা আছে সেটা আমরা দেখি। দেখেন স্টুডেন্ট অ্যাসেসমেন্ট গাইডলাইন ইংলিশের ক্ষেত্রে কি বলা হচ্ছে বেসলাইন মূল্যায়ন টুলস প্রণয়নের ক্ষেত্রে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কর্তৃক প্রণীত বার্ষিক পাঠ পরিকল্পনা এপ্রিল 2025 পর্যন্ত বা লেসন বা পাঠ বিবেচনা নেওয়া হয়েছে। তারপর বেসলাইন টুলস পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীর জন্য ভয় না পায় সেদিকে খেয়াল রেখে তার সাথে বন্ধুসুলভ আচরণ করে তার টুলস দ্বারা তার মূল্যায়ন করতে হবে, অর্থাৎ যে শিক্ষণটা তার অর্জন হওয়ার কথা তা সে কতটুকু অর্জন করতে পেরেছে। শ্রেণী শিক্ষক এই বেসলাইন টুলসটি 1-to-1 অ্যাপ্রোচে শিক্ষার্থীর নিকট থেকে তথ্য সংগ্রহ করবেন এবং বেসলাইনের তথ্য তার রেকর্ডে লিপিবদ্ধ করবেন। বেসলাইন টুলসের কোনো প্রশ্নের ক্ষেত্রে অধীনে একাধিক অভিজ্ঞাপদ দেওয়া হয়েছে, অর্থাৎ এক বা একাধিক অভিজ্ঞাপদ দেওয়া হয়েছে। যদি সময় বিবেচনায় শিক্ষার্থীর পারগতা যাচাই ওই নির্দিষ্ট প্রশ্নের বা ক্ষেত্রে অধীনে সব কয়টি অভিজ্ঞাপদ ব্যবহার না করে কয়েকটি অভিজ্ঞাপদও পরিচালনা করতে পারবেন। যেখানে অভিজ্ঞাপদ 5টা আছে, শিক্ষক চাইলে 3টা দ্বারাই শিক্ষার্থীর মান লিপিবদ্ধ করতে পারবেন সময় বিবেচনায়। যেখানে ছাত্র বেশি হয়ে যাবে তখন তার সময় বেশি লাগবে, সেক্ষেত্রে অভিজ্ঞাপদ 3টাও নিতে পারবেন, 4টাও নিতে পারবেন। অভিজ্ঞাপদটা কীরকম দেখেন, এখানে আমি একটু দেখে দিচ্ছি। দেখেন এখানে অনেকগুলো অভিজ্ঞাপদ আছে, এখান থেকে যদি তিনি 5টা নিয়ে নেন তাহলেও তার মূল্যায়নটা করা সম্ভব হবে। তারপর আমরা দেখি পরবর্তী নির্দেশনাটা কি আছে। দেখেন পরবর্তী নির্দেশে ইংরেজি বিষয়ে শিক্ষার্থীর শোনা বলা দক্ষতা যাচাইয়ের টুলস বা প্রণয়ন করা হয়েছে, অর্থাৎ শোনা বলা যাচাইয়ের দক্ষতাটাই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে শিক্ষক প্রমিত এবং বোধগম্য ইংরেজি ভাষা ব্যবহার করে শোনা বলা সম্পর্কিত টুলসগুলো পরিচালনা করবেন। পড়ার দক্ষতা বা যাচাইয়ের ক্ষেত্রে শিক্ষক প্রণয়নকৃত টুলস বর্ণ কার্ড, শব্দ কার্ড, বাক্য কার্ড তৈরি করে ব্যবহার করবেন, বা টেক্সট পড়তে দিলে শিক্ষক এই টেক্সটও শিক্ষার্থীকে সরবরাহ করতে হবে। এবং লেখার দক্ষতা যাচাই ক্ষেত্রে শিক্ষক আলাদা কাগজ সরবরাহ করবেন বা শিক্ষার্থী যে বাড়ি থেকে কাগজ আনবেন সেই কাগজেই তার মূল্যায়নটা করতে হবে। তারপর পরীক্ষা যখন বা মূল্যায়নটা শেষ হবে তখন ওই কাগজটা তার রেকর্ডের সাথে রেখে দিতে হবে, অর্থাৎ যে মূল্যায়নপত্র দ্বারা তাকে মূল্যায়ন করা হয়েছে তার সাথে স্ট্যাপলার করে রেখে দিতে হবে। বেসলাইন মূল্যায়ন টুলস পরিচালনার ক্ষেত্রে পারগতা সম্পর্কিত নির্ধারিত চকে লিপিবদ্ধ করতে হবে। এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের আলোকে শিক্ষার্থীর পারগতা চকে নির্ধারিত কলামে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিতে হবে। লক্ষ্য করেন, যদি ইংলিশের ক্ষেত্রে শিক্ষার্থী কোনো একটি বিষয়ে সে যোগ্যতা অর্জন করে, অর্থাৎ লিসেনের আনসার তার সঠিক হয়, তার সেক্ষেত্রে এই বক্সে বা এই কোটায় রাইট চিহ্ন দিতে হবে, মানে টিক চিহ্ন দিতে হবে। আবার যদি তার এই যোগ্যতাটি অর্জন না হয় তাহলে তাই এখানে ক্রস দিতে হবে। কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা 1, 2, 3 জানলেও ইংলিশের ক্ষেত্রে রাইট অথবা ক্রস দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই হচ্ছে ইংলিশের ক্ষেত্রে। তারপর আমরা দেখি গণিতের ক্ষেত্রে। দেখেন গণিতের ক্ষেত্রে গুণ আছে, আমি 5ম শ্রেণী গণিতটা দেখিয়ে দিচ্ছি। তারপরে গণিত সমস্যাটি সমাধান করো এরকম আছে, ভাগ আছে, হিসাব করো আছে, এই লসাগু আছে, গসাগু আছে, এরকম বিভিন্ন অঙ্ক দিয়ে তার মূল্যায়ন টুলসটা তৈরি করা হচ্ছে। এই মূল্যায়ন টুলসটা যখন তাকে মূল্যায়ন করবেন তারপর তাকে এই রেকর্ডে লিপিবদ্ধ করতে হবে তার রেকর্ড। এক্ষেত্রে যা দেওয়া আছে তা আমরা কিভাবে পূরণ করব। দেখেন এক্ষেত্রে বলা হচ্ছে সংখ্যা, পড়া, লেখা, সংখ্যা ছোট বড়, স্থানীয় মান, যোগ বিয়োগ, গুণ ভাগ, গাণিতিক সমস্যার সমাধান বা জ্যামিতি, এই বিষয়গুলোর উপর জোর দেওয়া আছে এবং স্থানীয় মানের উপর বেশি জোর দেওয়া আছে। অনেক সময় দেখা যায় কোনো শিক্ষার্থী তার স্থানীয় মান বুঝতে পারে না, সেক্ষেত্রেও দেখা যায় হাতে রেখে সে যোগ করতে পারে না, কিন্তু অনেক বড় বড় অঙ্ক আছে দেখা যায় সে যোগ করতে পারে। যেমন দেখেন এখানে 33 আর 46-এর যোগটা দিয়ে দেখানো হয়েছে। দেখেন এখানে 3 আর 6 একক স্থানীয় অঙ্ক, 2টা যোগ করলে হয় 9, আবার দশক স্থানীয় অঙ্ক 3 আর 4 যোগ করলে হয় 7। এই যে 79 সংখ্যাটি হলো, এই সংখ্যাটি সে পড়তে পারে না কিংবা লিখতে পারে না, কিন্তু সে একক স্থানীয় হিসেবে উভয় অঙ্ককে একক স্থানীয় বিবেচনা করে সেই অঙ্কটি লিখে ফেলছে। এক্ষেত্রে তার স্থানীয় মান সম্পর্কে সঠিক ধারণা নেই, কাজে এই স্থানীয় মানটার উপর শিক্ষার্থীকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আবার দেখা গেল 5ম শ্রেণীর বা 4র্থ শ্রেণীর কোনো শিক্ষার্থী গণিতের মান নির্ণয়ে বা গণিতের যোগ্যতা অর্জনে সে যথাযথ যোগ্যতা অর্জন করতে পারছে না, তাহলে তাকে পূর্ববর্তী শ্রেণী থেকে শিক্ষক টুলস তৈরি করে তার মূল্যায়ন করবেন। এক্ষেত্রে পূর্ববর্তী শ্রেণীর যখন সে টুলস সংগ্রহ করবেন ওই টুলস আবার ওই ক্লাসের টিচার তৈরি করে দেবেন এবং বর্তমানে যিনি পড়াচ্ছেন সেই শিক্ষক তার টুলস মূল্যায়ন করবেন। এভাবে গণিতের সমস্যা
আমরা মূল্যায়ন করে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ। শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ করার ক্ষেত্রে মনে রাখতে হবে, যখন কোনো শিক্ষার্থী কোনো যোগ্যতা অর্জন করছে বলে মনে করা হয় তখন তাকে এক্ষেত্রে টিক চিহ্ন দিতে হবে। আর যখন কোনো শিক্ষার্থী যোগ্যতা অর্জন করতে পারছে না সেক্ষেত্রে ক্রস দিতে হবে। তবে এখানে একটা শর্ত আছে, যদি কোনো শিক্ষার্থী 2 বা 4টা অভিজ্ঞতা পদের মধ্যে 2 বা 3টা পেরে থাকেন সেক্ষেত্রে শতাংশে উত্তর দিতে হবে। লক্ষ্য করেন, আমি একটি গাণিতিক সমস্যা থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন বলা হচ্ছে, দেখেন এখানে ভাগ করো, এখানে 2টা ভাগ আছে। এই যে 2টা ভাগ আছে, এই 2টা ভাগের মধ্যে যদি কোনো শিক্ষার্থী একটি ভাগ করতে পারে সেক্ষেত্রে তার পারগতার সূচকে, অর্থাৎ তার যে এই যে চক আছে সেই চকে ভাগের জায়গায় তাকে, দেখেন ভাগের, এই যে ভাগের গাণিতিক সমস্যা সমাধান, এক্ষেত্রে তাকে ভাগ করার বিষয়ে তার পারগতার মাত্রা হবে 50%। যদি 4টার মধ্যে 3টা অঙ্কই সমাধান করতে পারে তাহলে তার পারগতার মাত্রা হবে 75। এক্ষেত্রে কি দিতে হবে? এক্ষেত্রে শতাংশে উত্তরটা লিখতে হবে তার রেকর্ডে। যখন কোনো শিক্ষার্থী একটি অঙ্ক সমাধান করে তার সঠিক উত্তর বের করতে না পারে তাহলে তাকে ক্রস দেব। আবার একটি অঙ্ক যদি সঠিকভাবে সে করতে পারে তাহলে তার এই পারগতার ক্ষেত্রে বা যোগ্যতা করে আমরা রাইট মার্ক করব। আর যখন কোনো শিক্ষার্থী 4টা 5টা অঙ্কের মধ্যে 2টা বা 3টা অঙ্ক করতে পারে বা 2টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক করতে পারে তাহলে তার এই যে চকে তার শতাংশে তার রেকর্ড লিপিবদ্ধ করব। এবং এই নির্দেশনাটা দেখবেন নিচের দিকে গণিতের স্পষ্ট করে দেওয়া আছে। এভাবেই একজন গণিতের শিক্ষার্থীর সমস্ত রেকর্ড আমরা সংরক্ষণ করব। তাহলে প্রিয় শিক্ষকবৃন্দ, এভাবেই আমরা তৃতীয় থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীর 3টা বিষয়ে, বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ে তার রেকর্ড সংরক্ষণ করব এবং শিক্ষার্থীর বর্তমান শিক্ষণ যোগ্যতা মূল্যায়ন করা বা যাচাই করাটাই হচ্ছে আমাদের বর্তমান এই স্টুডেন্ট অ্যাসেসমেন্ট বা বেসলাইনের মূল লক্ষ্য। এই বেসলাইন থেকে রেকর্ড সংরক্ষণ করতে হবে এবং পরবর্তী সময়ে তারকে নিয়ে কি কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করে তার শিক্ষণ ঘাটতি পূরণ করিয়ে আমাদের কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে পারি, সেই লক্ষ্যই হচ্ছে এই বেসলাইন মূল্যায়ন টুলসের মূল উদ্দেশ্য। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই।